কোষীয় শোষণটা বার করবে, শ্বসনের কোষীয় শোষণ। এই ফুসফুসের আগে পর্যন্ত হয়েছিল, তাই তো? ফুসফুসের আগে পর্যন্ত হয়েছিল, ফুসফুসের পরে দেখাচ্ছে কোষীয় শোষণ বলে একটা জায়গা, কোষীয় শোষণ। ফুসফুসের পরে, আগে খুঁজলে পাবেননি। দেখ, অবাত শোষণ আছে, সবাত শোষণ আছে তার আগে। কোষীয় শোষণ, তো এটা নাম শুনে কি মনে হচ্ছে? কোষে ঘটবে। কোন কোষে ঘটে? সজীব কোষে না নির্জীব কোষে? সজীব কোষে। তাহলে কোষীয় শোষণ ঘটে, প্রথমে লিখতে পারি আমরা যে সজীব কোষে ঘটে। মৃত কোষে কি শোষণ ঘটবে? সজীব কোষে ঘটে, ঠিক আছে, সজীব কোষে ঘটে। কি জন্য শোষণ হয়? আমরা যে খাবারটা খেলাম, খাবারটাকে তো হজম করতে হবে, তো হজম করার জন্য খাবারটাকে পচাইতে হয়, তাই তো? আমরা এটাও পড়েছি যে খাবারটাকে হজম করতে হবে মানে পচাইতে হবে। তাহলে সজীব কোষে ঘটে, তাই তো? সজীব কোষে ঘটে, কি জন্য ঘটে? খাবার থেকে শক্তি পাওয়ার জন্যে, খাবার থেকে শক্তি পাওয়ার জন্য শোষণ ঘটে। শোষণ অন্য কিছু না, খাবার থেকে শক্তি উৎপাদন করা। আমরা ধর ভাত মুড়ি খাচ্ছি, ওটা থেকে তো শক্তি যায়, ওটাতে শক্তি উৎপাদন করে শোষণ। তাহলে কোষীয় শোষণ, কোষীয় শোষণ মানে কোষে ঘটবে। কোন কোষে ঘটবে? সজীব কোষে। মৃত কোষে কি জন্য? শক্তি লিয়ে কী করবে মৃত কোষ? সেটা দেখবে মানুষ মরার পর শরীরটা ঠান্ডা হয়ে যায়, তাই তো? মানে অত শক্তি আর উৎপন্ন হয় না। কিন্তু যে মানুষগুলো বেঁচে আছে তাদের শরীরটা ছুঁয়ে পরে দেখবে একটু হলেও তাদের উষ্ণতা আছে, শরীরে একটু হলেও উষ্ণতা আছে। এবারে তোর হাতটাই গরম, তাহলে তোর হাতটা নিশ্চয়ই গরম আছে, সেই জন্য তোর এইটা মনে হচ্ছে ঠান্ডা, এইটা গরম আছে। এর গরম আছে কী করে বুঝবি? সানটায় নামা, যে ঠান্ডা লাগবে। ঠান্ডা লাগছে মানে কি? তোর হাতটা গরম আছে। শোন, যেটা বলছিলাম আমরা, কোষীয় শোষণ। কোষীয় শোষণ কোন কোষে ঘটে? সজীব কোষে ঘটে। কি জন্য ঘটে? কি জন্য? কারণ কি? খাদ্যের মধ্যে, খাদ্য মধ্যস্থ মানে খাদ্যের মধ্যে যে শক্তি আছে, খাদ্য মধ্যস্থ শক্তি, এই খাদ্য মধ্যস্থ যে শক্তিটা, সেই শক্তিটাকে নিজেদের কাজে লাগায়। যেমন আমরা ধর কিছু খাবার খেয়ে এসেছি, আমি এটা কথা বলছি, তার মানে আমি যে খাবার থেকে যে শক্তিটা পাইছি, সেই শক্তিটা আমি কথা বলাতে মানে শব্দ শক্তিতে প্রয়োগ করছি। বা আমি যে হাত পা নড়াচ্ছি মানে চলন গমন করছি, এখানেও তো শক্তি শেষ হচ্ছে। আমি ধর ঘর থেকে আসলাম, এখানকে হাত পা নড়াইতে এসেছি না, একদম ওইখানে বিলীন হয়েছে, এখানে উঠে গেলাম, আমি হাত পা নড়াই এসেছি মানে চলন গমন করেছি। তাহলে এই চলন গমনের জন্য তো শক্তি দরকার। এই সব শক্তি পাবো কোথার থেকে? আমরা শ্বসন থেকে। তাহলে কোষীয় শোষণ কি? কোন কোষে ঘটে? সজীব কোষে। কি জন্য ঘটে? খাদ্য মধ্যস্থ শক্তিটাকে আমরা নিজেদের ব্যবহার্য শক্তিতে রূপান্তরিত করি। খাদ্য মধ্যস্থ শক্তিকে মানে খাদ্যের মধ্যে যে শক্তিটা থাকে, সেই শক্তিটাকে ব্যবহার্য শক্তি মানে যাতে আমরা ব্যবহার করতে পারি, সেই শক্তিতে রূপান্তরিত করে কোষীয় শোষণ। বুঝতে পারছিস কি কোষীয় শোষণ কি? এটা অবশ্যই নিয়ন্ত্রিতভাবে ঘটে। নিয়ন্ত্রিতভাবে ঘটে মানে এমন নয় যে আমি আজকে অনেক খাবার খাই দিলাম, আমার সেই ভীমের মতন হয় না। ভীমে যেমন দেখায় না, লাড্ডু খাইলেও ও পুরো শক্তি বেড়ে গেল, সঙ্গে সঙ্গে নিয়ে উদুম মারি দিল সবাইকে, ওইরকম হয় না। ওগুলা কার্টুনেই ভালো, নিয়ন্ত্রিতভাবে হয়, মানে শক্তি ধীরে 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 পাই, তাই তো? নাহলে যখন আমরা খাইলাম সেই টাইমে আমাদের অনেক শক্তি চলে এলো, একদম এইখান থেকে ধাক্কা দিলাম, শুশুনিয়া পাহাড় উল্টে গেল, একটু পরে শক্তি নাই। ওইরকম হয় কি? তাহলে এইটা নিয়ন্ত্রিতভাবে হয়, মানে ধীরে 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 শক্তির মুক্তি ঘটে, ধীরে ধীরে। আমি ধর কোন সকালে খাইছি, এখনও তো কথা বলতে পারছি, তার মানে শক্তিটা ধীরে ধীরে মুক্তি ঘটছে। তাহলে কেমনভাবে ঘটে? নিয়ন্ত্রিতভাবে ঘটে। তাহলে কোষীয় শোষণ কোথায় ঘটে বল? সজীব কোষে ঘটে। আর কি জন্য ঘটে? হ্যাঁ হ্যাঁ, এইখানে খাদ্য মধ্যস্থ শক্তিটাকে ব্যবহার্য শক্তিতে রূপান্তরিত করে। কিভাবে করে জানিস? খাবার যেটা থাকে, ভালো করে শুনবি, যে খাবারটা থাকে সেই খাবারটার জারণ করে। খাবারটার কি করে? জারণ করে, মানে জারিত করে। খাবারটাকে কি করে? জারণ করে। খাবারটাকে জারণ করে শক্তি তৈরি করে। তাহলে কোষীয় শোষণ কোথায় ঘটে? সজীব কোষে ঘটে। কি জন্য ঘটে? খাদ্য মধ্যস্থ যে শক্তি, সেই শক্তিটাকে ব্যবহার্য শক্তিতে রূপান্তরিত করে। কিভাবে করে? খাবারটাকে জারণ করে বা জারিত করে
কিসে তৈরি করে? শক্তি উৎপন্ন করে। এইটা হচ্ছে কোষীয় শ্বসন। বুঝতে পেরেছিস? কোষীয় শ্বসন তার মানে কোষীয় শ্বসন একদম এক লাইনে কেউ যদি বলতে এক লাইনে কোষীয় শ্বসন কাকে বলে? খাদ্যকে জারিত করে, আর এই শক্তিটা কী জন্য ব্যবহার করে? ব্যবহার্য শক্তিতে রূপান্তরিত। কেমন শক্তিতে? ব্যবহার। এই যে আমি ব্যবহার করছি কথা বলাতে, তাই তো? এবার কোষীয় শ্বসনটা একবার সংজ্ঞাটা পড় প্রথমে। এইবারে কোষীয় শ্বসন কোথায় ঘটে তাহলে বললাম, এটা কোষীয় শ্বসনের সংজ্ঞা হলো। তারপরে যদি কেউ এটা দেখে দেখে নোটস বানাচ্ছে, শুন কোষীয় শ্বসন কাকে বলে লিখবি, নিয়ে লিখবি স্থান। কোথায় ঘটে? সজীব কোষে। সজীব কোষে। এবারে পুরো কোষটা জুড়ে তো হয় না, সজীব কোষের কিছু কিছু জায়গা আছে। যেমন মাইটোকন্ড্রিয়া, কেউ নাম শুনেছিস? মাইটোকন্ড্রিয়া নাম শুনেছিস তো? মাইটোকন্ড্রিয়ায় ঘটে, সাইটোপ্লাজমে ঘটে, ঠিক আছে? এই জায়গাগুলো ঘটে। কোথায় ঘটে? সজীব কোষে। কিন্তু মৃত কোষে ঘটে কি? সজীব কোষে ঘটে, মনে রাখবি সজীব কোষে ঘটে। আর কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়া আর সাইটোপ্লাজম। আমি লিখছি না, লিখে দিবি সাইটোপ্লাজম। তাহলে এটা হলো স্থান। কখন ঘটে? টাইম। যারা নোটস বানাচ্ছিস তারা এরকমভাবে লিখবি। কখন? কখন ঘটে? দিনেও হয়, রাতেও হয়। দিন ও রাত্রে দুটাতেই ঘটে। দেখবি লেখা আছে দিবা রাত্রি ঘটে, কোথাও থাকবে, ঠিক আছে? দিন ও রাত্রি ঘটে। তো প্রতিটি সজীব কোষেইতে হবে। তো এটা তো কি বললাম এতক্ষণ? হ্যাঁ, কোষের তো সব জায়গাটাতে হয় না, মাইটোকন্ড্রিয়া, প্রোটোপ্লাজম, ওইগুলোতে হয়, ঠিক আছে? কখন ঘটে? দিন আর রাত্রি দুটোতেই ঘটে। এমন বটে কি যে তুই দিনে খেলে শক্তিটা পাবি, রাতে খেলে পাবি নি, এরকম তো হয় না। তাহলে শ্বসন কখন ঘটে? দিনেও ঘটে, রাত্রেও ঘটে। তাহলে স্থানও হয়ে গেছে। এইবার হচ্ছে শ্বসন বস্তু। মানে শ্বসন বস্তুটা কি? শ্বসন বস্তু কি? সংজ্ঞা পড়া নাই, কিন্তু আমি সংজ্ঞাটা বলে দিচ্ছি, শুন। শ্বসন বস্তু কি? আগে বল, কোনটাকে জারিত করে? খাবারটাকে জারিত করে, তাই তো? লিখবো শ্বসনে যে বস্তুকে জারিত করে শক্তি তৈরি করে। শ্বসনে যে বস্তুকে জারিত করে শক্তি তৈরি করে সেইটাকেই কি বলা হয়? শ্বসন বস্তু। মানে কাকে শোষণ করে? শোষণটা করে কাকে? খাবারটাকে, তাই তো? তার মানে ওইটাকে কি বলা হয়? শ্বসন বস্তু। তাহলে শ্বসন বস্তু কাকে বলে? যাকে বা যে বস্তুকে কি করে শক্তি তৈরি করে সেই বস্তুটা কি বলবো? শ্বসন বস্তু। সবাইকে দিয়ে আছে দেখবি। বিশেষ করে শ্বসন বস্তু কি হতে পারে বল? শর্করা হতে পারে, প্রোটিন হতে পারে, ফ্যাট হতে পারে, বিভিন্ন হতে পারে। কিন্তু বিশেষ করে যদি কোনো একটা শ্বসন বস্তুর নাম বলে তাহলে লিখবি গ্লুকোজ। কি নাম লিখবি? গ্লুকোজ। নাম শুনেছিস গ্লুকোজের? যদি একটা বলে যে সজীব কোষের শ্বসন বস্তুর নাম লিখো, তখন কি লিখবো আমরা? গ্লুকোজ। কিন্তু গ্লুকোজ ছাড়া কি আর নাই? শর্করাটা তো গ্লুকোজের মধ্যেই পড়েছে, প্রোটিন, ফ্যাট, এগুলো সবগুলোই তো। তাহলে আমরা কি কি জানলাম? কোষীয় শ্বসন কাকে বলে? এক লাইনে লেখা আছে দেখবি, আমরা তাও 2-3 লাইন বলে দিলাম, ঠিক আছে? স্থান কোথায় ঘটে? সজীব কোষে ঘটে। কোষের সব জায়গাতে ঘটে না, কিছু কিছু স্থানে ঘটে। যদি এগুলো মনে থাকে তো রাখবি, মনে না রয়ে তো থাকবে। সজীব কোষে লিখবি। কখন ঘটে? দিবারাত্রিতে ঘটে। শ্বসন বস্তুর নাম কি? বলে শ্বসন বস্তু কাকে বলে? তাকে শ্বসন বস্তু বলে, ঠিক আছে? আর শ্বসনের, ঠিক আছে, আর আরেকটা আসতে পারে শ্বসনে অনুপাত। শ্বসন অনুপাত, শুনবি রে, এইগুলো সব লিখবি। আরেকটা লিখবি শ্বসন অনুপাত। শ্বসন অনুপাত বই আছে কিনা আমি জানি না। শ্বসন অনুপাত হচ্ছে 1:1। এইরকম প্রশ্নটা পড়তে পারে, দেখ। শ্বসন অনুপাত, শ্বসন অনুপাত বা আর কিউ, শ্বসন অনুপাত বা আর কিউ, ঠিক আছে? শ্বসন অনুপাত বা আর কিউ,
এইটা হচ্ছে এই অনুপাতটা হচ্ছে 1:1, 1:1, 1:1 কেন বলছি আমরা, মানে যদি 6 অণু কার্বন ডাইঅক্সাইড লেই, সরি 6 অণু অক্সিজেন লেই, তাহলে 6 অণু কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবে। আমরা তো অক্সিজেন নিই, আমরা খাবারটা খাওয়ার সময় মানে হজম করার জন্য কি নিই, অক্সিজেন নিই। এই জারিত লিখেছিলাম না, জারিত অক্সিজেন ছাড়া কারো ক্ষমতা নাই জারিত করে দেবে, অক্সিজেনেই জারিত করে। খাবারটাকে কে জারিত করে, অক্সিজেন জারিত করে। তাহলে আমরা কি নিই, আমরা ওই যে প্রশ্বাসের মাধ্যমে কী নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, তাই তো। তাহলে অক্সিজেন, আমরা ধর 6 অণু অক্সিজেন নিলাম, তাহলে কত অণু কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবো আমরা, তাহলে এইখানেও 6, এইখানেও 6, কাটাকাটি করলে 1:1 বেরোবে না। এইটাকে বলবো আমরা আর কিউ বা শ্বসন অনুপাত, এটাকে রেসপিরেটরি কোশেন্ট বলা হয়। কোশেন্ট মানে অনুপাত, আর রেসপিরেটরি মানে শ্বসন। তাহলে শ্বসন ক্রিয়ায় 6 অণু কার্বন ডাইঅক্সাইড আর 6 অণু অক্সিজেন, এই দুটার অনুপাতটাকে কি বলা হয়, শ্বসন অনুপাত। কিন্তু আমার মনে হয় না শ্বসন অনুপাতের সংজ্ঞা দিবে বলে, আমার মনে হয় এই এমসিকিউটা এইটা এমসিকিউতে পড়তে পারে। কেমনভাবে পড়বে প্রশ্ন, কেমনভাবে পড়বে, কীভাবে পড়বে, তোর স্বাভাবিক বুদ্ধিতে কি বলছে বল, কীভাবে পড়বে, কি অনুপাতটা কত, হ্যাঁ তাহলে এরকমভাবে পড়বে। একটা প্রশ্নকে আমি 1000 রকমভাবে দিতে পারি, আমাদের প্রশ্নটা মুখস্থ করবি না উত্তর মুখস্থ করবি, না উত্তরটা মুখস্থ করতে হবে, প্রশ্নটা নিজে দেখে জানতে হবে যে এটার উত্তর এইটা হবে। প্রশ্নটাও যদি তুই মুখস্থ করবি, আমি ক্লাস 10-এর একবার খাতাটা দেখবি, একটা প্রশ্ন আমি 6টা মানে একটা উত্তর 6টা প্রশ্ন লেখাইছি, 6 রকমভাবে দিতে পারে। তাহলে তুই প্রশ্ন মুখস্থ করতে বসবি, প্রশ্ন মুখস্থ করে দাম বেড়ে যাবে। তবে এরকমভাবেই লেখাইছি যে মাস্টার যতই ঘুরাবো ভাবি লেখ, ঘুরাই দিলেও ওই 6টার মধ্যেই দিবে, সেরকমভাবে লেখাইছি। কী দিতে পারে, শ্বসন অনুপাত লিখো সবাদ শ্বসনে, বা আর কি অনুপাতটা লিখো, এটাই দিবে। বা শ্বসনে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের অনুপাত লিখো, এরকম দিবে। 3টা বলে দিলাম আমি, 3টা বলা হয়ে গেল। বুঝতে পেরেছিস কি শ্বসন অনুপাত? তাহলে শ্বসন অনুপাত কার কার মধ্যে, কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের মধ্যে। আর এখানে শ্বসনের মধ্যে আরেকটা আছে, শোন, শ্বসনকে অপচিতি বিপাক বলা হয়, অপচিতি, এটা লিখে নিবি, ঠিক আছে। শ্বসনকে কি বলা হয়, অপচিতি বিপাক। অপচিতি বিপাক পড়াইছিলাম আমরা একবারও। শ্বসনকে অপচিতি বিপাক বলে না উপচিতি? অপচিতি বিপাক মানে জীবের ওজন বাড়ে না কমে, কমে। আর উপচিতিতে বলেছিলাম উপকার হয়, ওজন বাড়ে, উপচিতিতে বাড়ে আর অপচিতিতে কমে। তার মানে তুই ধর খাবার খাইছিস, তুই কোনো খাবার খাইছিস, খাবারটা জটিল খাদ্য। জটিল খাদ্য কেন বলছি ভালো করে শুনবি, দেখবি লেখা আছে জটিল খাদ্য। আগে বলে দিই, আমরা খাবার খাই জটিল খাদ্য, এই জটিল খাদ্যটাকে জারিত করিয়ে সরল খাদ্যে রূপান্তরিত করে শ্বসন। এই জটিল খাদ্যটাকে কি করে, সরল খাদ্য করে। আমরা কি খাদ্য খাই, জটিল খাদ্য খাই। এই জটিল খাদ্যটাকে কোন খাদ্যে পরিণত করে, জারিত করে সরল খাদ্যে পরিণত করে। কেন বললাম এই কথাটা, ধর আমরা প্রোটিন খাইছি, প্রোটিন কি দিয়ে তৈরি জানিস, অ্যামাইনো অ্যাসিড দিয়ে। যেমন এই ঘরটা ইট দিয়ে দিয়ে তৈরি হয়েছে, প্রোটিন কি দিয়ে তৈরি হয়েছে, অ্যামাইনো অ্যাসিড দিয়ে। তাহলে প্রোটিন তৈরি হয়েছে তাহলে অ্যামাইনো অ্যাসিড দিয়ে দিয়ে প্রোটিন তৈরি হয়েছে। প্রোটিনটা জটিল মনে হচ্ছে না, এই ঘরটা করাটা তো বেশি জটিল ইট করার থেকে। প্রথম ইট করা, তারপরে ইট দিয়ে দিয়ে ঠিকভাবে গাঁথা, তবে না ঘরটা হবে। তাহলে প্রোটিনটা তো জটিল। তাহলে জটিল খাদ্যটাকে ভাঙিয়ে কোন খাদ্যে পরিণত করে, সরল খাদ্যে পরিণত করে। আর যে জিনিসটা আমাদের দরকার নাই সেই জিনিসটাকে শরীর থেকে বাইরে বার করে দেয়। তার মানে জীবদেহের ওজন বাড়ে না কমে, যে জিনিসটা দরকার নাই মানে বিপাক হলেও নাই, পায়খানার মাধ্যমে বার করে দিই, মলের মাধ্যমে। তার মানে জীবদেহের ওজন কি হচ্ছে,
কমছে, তাই তো? তার মানে জটিল খাদ্যটাকে কোন খাদ্যে রূপান্তরিত করে? সরল খাদ্যে, মানে শক্তি নিলে, আর বাকি খাদ্যটাকে কি করে দেয়? বাইরে বার করে দেয়। তাহলে শ্বসনে জীবদেহের শুষ্ক ওজন বাড়ে না কমে? কমে। সেই জন্যে শ্বসনকে অপচিতি বিপাক বলা হয়। কি বলা হয়? অপচিতি বিপাক। বুঝতে পেরেছিস? তাহলে শ্বসনকে কোন বিপাক বলা হয়? অপচিতি বিপাক। কেন বলা হয় বুঝতে পেরেছিস না? বলতে হবে, বলতে হবে কি? লিপিকা বলছি বলো একবার, মুখস্থ হইল নাই, মনে পড়ছিল কোনটা? এইটে। উপচিতি বিপাক মানে কি? উপচিতি বিপাক মানে জীবদের শুষ্ক ওজন বাড়বে, আর অপচিতি মানে কি? জীবদের শুষ্ক ওজন কমবে। এবার ধর শ্বসন হলো, তুই খালি জটিল খাদ্য, তুই জটিল খাদ্য খালি, তোর যতটুকু দরকার সেটা শক্তিটা নিয়ে নিল, আর বাকি খাদ্যটাকে তো বাইরে বার করে দেবে। জটিল খাদ্যটাকে ভাঙিয়ে কিসে করে দিল? রাখি দিল, বাকিটা বার করে দিল। তাহলে জীবদের ওজন বাড়ছে না কমছে? কমছে। আর যদি জীবদের শুষ্ক ওজন কমে তাই শ্বসনকে অপচিতি বিপাক বলে। শ্বসন কেন যাই দি দেখ যে এইটাকে অপচিতি বিপাক বলে কেন, তুই জানিস না কিছুই, লিখবি এইটাতে জীবদের শুষ্ক ওজন কমে তাই এটাকে অপচিতি বিপাক বলে। অপচিতি কেন বলে বলো? অপচিতি কাকে বলে মনে আছে তো? অপচিতি মানে কি? যে জীবদের ওজন কমবে, আর এটা তো কমে তাই এটাকে অপচিতি বলে। এই তো হয়ে গেল, বুঝতে পারলি তো? তাহলে বলতো সালোক সংশ্লেষকে উপচিতি বিপাক বলে কেন? কি হলো? সালোক সংশ্লেষে জীবদের শুষ্ক ওজন কি হয়? বাড়ে, তাই উপচিতি বিপাক বলে। হ্যাঁ, সালোক সংশ্লেষ ওজন বাড়ছে, খাবার তৈরি হচ্ছে, তাই তো? তাহলে সালোক সংশ্লেষটাকে আমরা কি বলবো? উপচিতি। আর শ্বসনটাকে কি বলবো? সালোক সংশ্লেষে খাদ্য তৈরি হয় না। সালোক সংশ্লেষের নাম শুনেছিস তো? 6, 7 গোটাই পড়েছে সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষে উদ্ভিদ তৈরি করে না প্রাণীরা? উদ্ভিদরা খাদ্য তৈরি করে, তাই তো? তাহলে ওদের ওজন কি হয়? ধীরে ধীরে বাড়ে। বলিস না কে ওজন দাঁড়িটা নিয়ে মাপতে যায়, গাছকে কে ওজন দাঁড়ির উপর বসে, ঠিক আছে? সালোক সংশ্লেষে জীবদেহের ওজন কি হয়? বাড়ে। আর শ্বসনে জীবদেহের ওজন, শ্বসনকে অপচিতি উপচিতি। পারবে লিখতে? কনফার্ম? সালোক সংশ্লেষে বলতো কোন গ্যাস উৎপন্ন হয়, মানে কোন গ্যাস ছাড়ে উদ্ভিদ? কোন গ্যাস? অক্সিজেন ছাড়ে। আর কোন গ্যাস লেই বলতো উদ্ভিদ? জানিস এটা? উদ্ভিদ কি গ্যাস লেই? কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, আর আমরা কোনটা নিচ্ছি? ওরা কার্বন ডাইঅক্সাইড মানে নিচ্ছে, অক্সিজেন, আর আমরা অক্সিজেন নিচ্ছি। ওরা করছে সালোক সংশ্লেষ, আমরা করছি শোষণ। ওরাও শোষণ করে, এমন নয় যে ওরা শোষণ করে না, ওরাও শোষণ করে। ওদেরও তো খাবার দরকার, শক্তি দরকার, তো ওরাও শোষণ করে। ওরাও এমন ভাবিস না যে ওরা অক্সিজেন লেই না, ওদের অক্সিজেন লাগেই না। ওরাও জীব, মানে ইয়া বটে, জীব বটে, প্রাণ আছে ওদের মধ্যেও, আছে না প্রাণ উদ্ভিদের মধ্যে। তাহলে আমরা কি পড়লাম বল? সালোক সংশ্লেষকে উপচিতি, শ্বসনকে, দুটারই কারণ বুঝতে পেরেছি তোমরা? সালোক সংশ্লেষে কোন গ্যাস গ্রহণ হয়, কোন গ্যাস বর্জিত হয়? আর শ্বসনে? সালোক সংশ্লেষ কখন ঘটে? দিনে রাতে দুটোই? সালোক সংশ্লেষ দিনের বেলায় হয়। আর শ্বসন একটু আগে লিখেছিলাম। কে সালোক সংশ্লেষ আর শ্বসনের পার্থক্য পারবে? তিনটাই তো বললাম। সালোক সংশ্লেষ উপচিতি, শ্বসনকে। সালোক সংশ্লেষ দিনের বেলায় ঘটে। সালোক সংশ্লেষ দিনের বেলায়, ওই সবুজ উদ্ভিদ দিনের আলোতে, সূর্যালোকের উপস্থিতিতে এরকম পড়ে থাকবি, সূর্য আলোকের উপস্থিতিতে, মানে আলো দরকার। কিন্তু শ্বসন একটু আগেই পড়লাম দুটাতেই ঘটে। ওইখানে অক্সিজেন গ্রহণ, কোনটাতে অক্সিজেন গ্রহণ হয়? শ্বসনে অক্সিজেন গ্রহণ হয়, আর কার্বন ডাইঅক্সাইড সালোক সংশ্লেষে কি হয়? তিনটা পার্থক্য বলে দিয়েছি আমরা, মুখস্থ করার দরকার আছে।
পারবি তো লিখতে যে কোনো টাইমে দিলে। এইটা ভাববি যে সালোক সংশ্লেষ দিনের বেলা হচ্ছে, এটা দিনের রাতে দুটাতেই হচ্ছে। সালোক সংশ্লেষের সময় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ, অক্সিজেন বর্জন সালোক সংশ্লেষে। আর আমরা করি শোষণ কার্বন ডাইঅক্সাইড। আমাদেরটা ওজন কমছে শোষণের মাধ্যমে, ওদের ওজন বাড়ছে। হ্যাঁ পারবি তো লিখতে কনফার্ম। তাহলে সালোক সংশ্লেষ শোষণের হয়ে গেছে। এইবারে দেখবেন শোষণের প্রকারভেদ আছে কি না, শোষণ আর দহনের পার্থক্য লেখা আছে লয়। থাক শোষণ দহন নাহলে পার্থক্য বলেই দিই। শোষণ আর দহনের পার্থক্য, তাই তো? দেখ এই দ্বারা আমরা লিখলাম শোষণ, আর এদিকে লিখলাম দহন। দহন মানে কি জানিস? কি দহন মানে কি জানিস? পুড়ি যাওয়া। দহন মানে কি? পুড়ি যাওয়া। আর শোষণ মানে কি পুড়ি যাওয়া। দহন মানে পুড়ছে, ধর একটা কাগজ পুড়ছে, ওইটাকে আমরা বলবো দহন। ওইটা নিয়ন্ত্রণ করা যায় না, আগুনটাকে ওইটাকে নিয়ন্ত্রণ করা যাবে কি? তাহলে দহনকে তো নিয়ন্ত্রণ করা, কিন্তু এইটা নিয়ন্ত্রণ করা যায় কি না? এটা নিয়ন্ত্রিতভাবে হয় না। শোষণ আমরা খাবার খাইছি কোন সকালবেলায়, ধীরে ধীরে শক্তি দিচ্ছে, এমন বটে গেছে ছোটা ভীমের মতন লাড্ডুটা খাই দিলাম একবারে পুরো পাওয়ার চলে এলো, আছে কি এরকম? ওটা কার্টুনেই ভালো লাগে, তাই তো? তাহলে শোষণ হচ্ছে নিয়ন্ত্রিত নাকি, আর এইটা হচ্ছে অনিয়ন্ত্রিত। আমি আর লেখছি নেই, এটা অনিয়ন্ত্রিত। সেকেন্ড শুন, শোষণে আলো উৎপন্ন হয়। আমি তো শক্তি উৎপন্ন করছি কিনা বল? আমি খাবার খেয়ে এসেছি, আমার কি শক্তি এসছে না এখন? আমি খাবার খেয়ে এসেছি, তাও তো আমার শক্তি এসছে। আমার শরীর যদি ছুঁয়ে দেখিস একটু গরম গরম ভাব লাগবে, তাই তো? তাহলে তাপ উৎপন্ন হচ্ছে কি না? তাপ উৎপন্ন হচ্ছে, কিন্তু এইটাতে কি শুধু তাপেই উৎপন্ন হয়? দহন কোনো জিনিসকে পুড়তে দেখেছিস কি? কোনো জিনিস পুড়লে শুধু তাপ উৎপন্ন হয় না, তাপ আলো দুটোই হয়। কিন্তু শোষণে শুধুমাত্র কি উৎপন্ন হয়? এবারে বলবি আলো কি উৎপন্ন হয় না? হয়, ব্যতিক্রম আছে। একদম কম আলো উৎপন্ন হয়, একদম কম আলো। কিরকম? আমাদের তো হয় না। জোনাকি দেখেছিস? জোনাকি ওদের আলো জ্বলে, ওরা আলো কোথার থেকে পায়? ওরা কি মানে ইলেকট্রিক দোকানে যায় যে আমার এখানে একটা লাইট লাগাই দিবে, তো অন্ধকার সবাই দেখতে, আমি রাস্তা দেখতে পাচ্ছি নি। ওরা কি করে খাবারটাকে, নো শুন রে, কতখানি মজা লেগে গেল শুনি। খাবারটা খায় তো, আমরা খাবারটাকে শুধুমাত্র কোন শক্তিতে রূপান্তরিত করি? তাপ শক্তিতে। ওরা করে তাপও করে, আলো করে। ওটা তো আমরা যাচ্ছি না, পরে যাবো আমরা ওইদিকে। এইটা দেখ, শোষণ নিয়ন্ত্রিত, এটাতে তাপ আলো দুটোই উৎপন্ন হয়, তাই তো? বল এইটা সজীব কোষে ঘটে, আর এইটা সজীব কোষেও ঘটে, মৃত কোষেও ঘটে, ঘটে না? সজীব যদি কোনো মানুষ, জীবিত মানুষ কোনো থাকে, তার গায়েও তো দহন হবে না? হবে না? হবে তো? তাহলে সজীব কোষেও হয়ে যাবে, আর মৃত কোষে তো হয়ই। তাহলে দহন সজীব কোষে ঘটে, মৃত কোষে ঘটে। মনে রাখার জন্য বললাম, বই কি লেখা আছে শুন। বই লেখা আছে সজীব কোষে ঘটে, আর এটা অজৈব বস্তুতেও ঘটে, জৈব বস্তুতে ঘটে, এরকম লেখা আছে। তাহলে এটা কোষ, এইটা জৈব বস্তু অজৈব বস্তু দিচ্ছে, মনে রাখতে অসুবিধা তো? এইটা মনে রাখবে তো। শ্বসন কোথায় ঘটে আগেই বলে দিয়েছে, সজীব কোষে। প্রথম থেকে আজ শুরু হয়েছে এইটাতেই, সজীব কোষ দিয়ে, দেখবি। আর এটা কোষে, সজীব কোষে ঘটে আর মৃত কোষেও ঘটে। তাহলে তিনটা পার্থক্য হলো। আর কি পার্থক্য আছে? এটা উৎসেচকের প্রভাবে ঘটে, ওটা উৎসেচকের প্রভাবে ঘটে না। লেখাই দি এইটা উৎসেচকের দ্বারা ঘটে, উৎসেচকের দ্বারা ঘটে, আর এইটা উৎসেচকের দ্বারা ঘটে না, আরেকটা আছে শুন,
সময়টা তো বলে দিয়েছি মনে হচ্ছে। এইটা তো যে কোনো এইটা দিনে রাত্রে দুটাতে ঘটে, ওইটা তো ঘটে দিন রাত্রে। দেখ আরেকটা ভালো পার্থক্য আছে। হ্যাঁ, এটাও তো যে কোনো সময় দিনে রাত্রে দুটোতেই হয় শ্মশান দিয়েছে। দেখ এই পার্থক্যগুলো দেখে, এই চারটে সহজ। আর একটা পার্থক্য আছে, কিন্তু এই পার্থক্যটা এখন বুঝতে পারবি না, ঠিক আছে? এই চারটে বুঝতে পেরেছিস কি? বলে দেবো ওই পার্থক্যটা, বলে দেবো, একটু মনে করাবে আমাকে। ওই পার্থক্যটা বলে দেবো একটু পর, ওটা জানানোর পর। এইগুলো তো একদম সহজ। দহন মানে পুড়ি যাওয়া, সজীব কোষে ঘটে, মৃত কোষে ঘটে। কিন্তু শ্বসন এটি উৎসেচকের দ্বারা ঘটে, হজম। এটা কি উৎসেচকের দ্বারা আগুন জ্বলে? উৎসেচকের দ্বারা আগুন জ্বলে না তো। এটাতে শ্বসনে তাপ উৎপন্ন হয়, আর এটা নিয়ন্ত্রিতভাবে ঘটে, মানে ধীরে ধীরে মুক্তি ঘটে শ্বসনের। অনিয়ন্ত্রিত, একবার আগুন লেগে গেলে মানে ধো করে গোটাই জ্বলে যাবে, তাই তো? তাহলে এইটা হয়ে গেছে। তারপরে কি আছে বল? আর এইগুলোকে নিয়ে পরে দহনের সংজ্ঞা লিখতে পারবি তো? দহনের সংজ্ঞা এই বৈশিষ্ট্যগুলোকে নিয়ে পরে নিজের মতন করে বানায় লিখতে পারবি না? বলতো কোনো জিনিসকে পুড়তে গেলে অক্সিজেন দরকার বটে কিনা? দরকার, মানে এটা অক্সিজেন মাস্ট লাগবে কে, আর এটা না লাগলেও হবে। অক্সিজেন লাগবেই, মাস্ট একদম। অক্সিজেন না থাকলে আগুন কোনো মতেই জ্বলবে না, ঠিক আছে? অক্সিজেন লাগবে। আর এটা না থাকলেও হয়, কি না থাকলে হয়? না থাকলেও মানে অনুপস্থিতি। তো ওইটাই তো বললাম যে বুঝতে পারবে, ওই পার্থক্যটাই বটে এটা। কেননা শ্বসন 3 প্রকার আছে, পরে পড়াবো আমরা। এইটা দেখ বুঝতে পারছিস কিনা? অক্সিজেন লাগবে কোনো জিনিসকে পড়তে, কিন্তু এটা অক্সিজেন না থাকলেও হয়ে যায়, ঠিক আছে? তাহলে এখানে দিয়ে নাই। রেসপিরেটরি কোশেন্ট, শ্বসন অনুপাত 1:1 হয়। কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের অনুপাত। অক্সিজেন কি করি আমরা? গ্রহণ করি। কার্বন ডাইঅক্সাইড কি করি? বর্জন করি। ওই দুটার যে অনুপাত, সেইটাকে আর কিউ বলে। এটা দেখ, এটা ক্লিয়ার তো একদম, না অসুবিধা আছে? পারবি? মুখস্থ করতে হয় নাই তো? নাহলে বল, আরেকবার বলে দেবো আমরা। আর দহনের সংজ্ঞা পারবে, ওটা এই বৈশিষ্ট্যগুলোকে অ্যাড করে করে, যে পদ্ধতিতে অক্সিজেনের উপস্থিতিতে সজীব ও মৃত কোষে, হ্যাঁ এবারে দেখবি লেখা আছে মনে হয় কোনো বিক্রিয়া, এরকম কিছু লেখা আছে দেখবি, যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় তাপ ও আলো উৎপন্ন হয়, তাকে দহন বলে। এইগুলোকে ঘুরাই ঘুরাই লিখেছি দহনের সংজ্ঞাটা। এই বৈশিষ্ট্যগুলোকে অ্যাড করে যদি লিখে দিস, তাও নাম্বার পাবি। ওইটা রিডিং পড়বি একবার, আর এই বৈশিষ্ট্যগুলা থেকে নিজেই বানাই লিখে নিতে পারবি। এই বৈশিষ্ট্যগুলো যদি ক্লিয়ার হয়ে গেছে, তো স্যার তো সংজ্ঞা লিখেই নিতে পারবে। তারপরে শ্বসন আছে 3 প্রকার। একটা আছে সবাত শ্বসন, একটা আছে সবাত শ্বসন, আর আরেকটা আছে অবাত শ্বসন। আমরা দুটো একসাথে পড়ি, হ্যাঁ, সন্ধানটা পরে পড়ব। সবাত শোষণ আর অবাত শোষণ, এই দুটো আমরা একসাথেই পড়ব। এই দুটাতে অনেক কনফিউশন থাকে, অনেকে বলে মুখস্থ করতে হয়। কিছু মুখস্থ করতে হবে না, যদি কেউ মন দিয়ে শুনিস। আমি যেমনভাবে ভাবাবো শুধু সেই রকমভাবে ভাববি। সবাত, স মানে তো যুক্ত, এটা জানিস। মানে এইখানে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে ঘটে। অক্সিজেনের যদি উপস্থিতি না থাকে তাহলে এই শোষণ হবে না। অক্সিজেনের উপস্থিতিতে ঘটে। অক্সিজেন না থাকলে সবাত শোষণ কোনোভাবেই সম্ভব নয়। অক্সিজেন থাকতেই হবে, মাস্ট, ঠিক আছে? 2 নম্বর শুন, অক্সিজেন আছে মানে কি বায়ুজীবী হবে জীবটা, না অবায়ুজীবী হবে? বায়ুজীবী হবে, তাই তো? মানে বায়ুতে থাকবে। বায়ুজীবী মানে কি? বায়ুজীবী মানে বায়ুতে বসবাস করছে, বায়ুতে মানে বাতাসের সংস্পর্শে আছে। আর অবায়ুজীবী মানে জানিস? অবায়ুজীবী মানে মাটির অনেক নিচে, অনেক গভীরে।
কমসে কম ধর 2-3 কিলোমিটার নিচে মাটির নিচে বসবাস করছে, তাহলে সে কি বায়ুর সংস্পর্শ পাবে একটু? সেগুলো বলবে অবায়ুজীবী জীব। বায়ুজীবী জীব কাদের বলে? যারা বায়ুর সংস্পর্শে আছে। আমরাও বায়ুজীবী। বায়ুজীবী মানে এরকম ভাবিস না যে বায়ুতে উড়ে বেড়াইতে হবে, বুঝতে পারলি তো? বায়ুজীবী মানে বায়ুর সংস্পর্শে থাকতে হবে। তাহলে আমরা বায়ুজীবী না অবায়ুজীবী? বায়ুজীবী। তাহলে বায়ুজীবীতে ঘটবে না অবায়ুজীবীতে ঘটবে? অক্সিজেনের উপস্থিতিতে ঘটছে। তার মানে কোন কোষে ঘটে? বায়ুজীবী সজীব কোষে, তাই তো? বায়ুজীবী কেন লিখলাম বল? কি করে বুঝলাম? স মানে যুক্ত, এটা জানিস? যেমন সালোক সংশ্লেষ, স মানে যুক্ত, আলোক মানে আলোর উপস্থিতিতে বা আলোক যুক্ত অবস্থায়। সালোক সংশ্লেষ নাম শুনিস? সযুক্ত আলোক দেখবি এমনি করে ভাঙা লেখা আছে, ভাঙা আছে দেখবি এখানে, ভাঙাভাবে লেখা আছে সযুক্ত আলোক যুক্ত সংশ্লেষ। স মানে উপস্থিতিতে, আলোক মানে আলোর উপস্থিতিতে, সংশ্লেষ মানে উৎপন্ন হয়, এরকমভাবে দেখবি লেখা আছে। একবার পড়ে দেখবি সালোক সংশ্লেষটা, ঠিক আছে? তো স মানে হচ্ছে যুক্ত, স মানে হচ্ছে যুক্ত। কি যুক্ত অবস্থায়? অক্সিজেন, মানে অক্সিজেন উপস্থিতি থাকতে হবে। অক্সিজেন না থাকলে এই শোষণটা কোনোভাবেই ঘটবে নাই। স মানে অক্সিজেনের উপস্থিতিতে ঘটে, আর অক্সিজেন আছে মানেই নিশ্চয়ই বায়ুতে থাকবে। তাহলে কোন কোষে ঘটে? সজীব কোষে, মানে বায়ুজীবী জীব সজীব কোষে ঘটে। বায়ুজীবী সজীব কোষ। বায়ুজীবী না অবায়ুজীবী? কোন জীব কোষে? বায়ুজীবী। কেন বায়ুজীবী? ক্লিয়ার তো? অক্সিজেনের উপস্থিতি ঘটছে। আর ভালো করে শুনবি, যদি অক্সিজেন থাকে, যদি অক্সিজেন থাকে তাহলে খাবারটা সম্পূর্ণ জারণ ঘটবে। আমরা শক্তি কী করে পাই বল? খাবারটা জারণ ঘটলে পাই কিনা? আমরা শক্তি কিভাবে পাই? খাবারের জারণ করে। যদি সম্পূর্ণ জারণ হয় সম্পূর্ণ শক্তি পাবো, যদি অর্ধেকটা জারণ হয় অর্ধেকটা শক্তি পাবো। আমরা শক্তি কিভাবে পাই? একটু আগে এরকম লিখেছিলাম নাই? এরকম খাবার লিখেছিলাম, নিপরে এরকম করে লিখেছিলাম জারণ বা জারিত করে, নিয়ে এখানে লিখেছিলাম শক্তি। তাহলে খাবারটাকে জারিত করে কি পাই আমরা? শক্তি পাই, তাই তো? তাহলে আমরা খাবারটাকে জারিত করি, কার উপস্থিতিতে জারিত করি? এখানে অক্সিজেন আছে না নাই? তাহলে অক্সিজেন যদি থাকে তাহলে সম্পূর্ণ জারণ ঘটবে। তাহলে এই ক্ষেত্রে খাবারটা সম্পূর্ণ জারণ ঘটে না অসম্পূর্ণ? কারণ কি? অক্সিজেনের উপস্থিতি আছে। তাহলে এখানে খাবারের কি ঘটে? সম্পূর্ণ জারণ ঘটে। দেখ এটা বুঝতে পারছিস কিনা? প্রথম পয়েন্ট দেখ, প্রথম পয়েন্ট অক্সিজেনের উপস্থিতি ঘটে। এইটা যদি কেউ মন দিয়ে শুনিস, ঠিক আছে? আমার মনে হয় এটা ঘরে পড়তে হবে না কোনোদিন। এটা অক্সিজেনের উপস্থিতিতে ঘটে। অক্সিজেনের উপস্থিতিতে ঘটে মানে নিশ্চয়ই বায়ুজীবীতে ঘটবে। নিশ্চয়ই বায়ুতে আছে, নাহলে অক্সিজেন কোথায় পাবে? বায়ুজীবীতে ঘটবে। অক্সিজেন আছে মানে খাবারটা সম্পূর্ণ জারণ ঘটবে। জারণ কে করে? জারণ করে দেয় অক্সিজেন। তাহলে অক্সিজেন আছে, তাহলে খাবারটা সম্পূর্ণ জারণ করবে। আর যদি খাবারটা সম্পূর্ণ জারণ করতে পারে তাহলে শক্তিটাও সম্পূর্ণ পাবো। আমরা শক্তি কোথার থেকে পাবো? খাবার থেকে। লিখেছিলাম, বুঝিয়ে দিলাম। আমরা শক্তি কোথার থেকে পাবো? খাবার থেকে। তাহলে যেহেতু খাবারের সম্পূর্ণ জারণ ঘটছে তাহলে শক্তিও আমরা সম্পূর্ণ পাবো। তাহলে খাবারের সম্পূর্ণ জারণ ঘটে, সেহেতু আমরা সম্পূর্ণ শক্তি পাবো না অর্ধেকটা? সম্পূর্ণ শক্তির মুক্তি ঘটে। দেখ এই বৈশিষ্ট্যগুলো দেখ, একটার আরেকটার সাথে মিল আছে। এটা কেউ রিলেট করতে পারলে এখনো পর্যন্ত? অক্সিজেনের উপস্থিতিতে ঘটে, তাই তো? আর বায়ুজীবী জীবকোষে ঘটে। আর খাবারের সম্পূর্ণ জারণ ঘটে, তাই তো? মানে এখানে শ্বসন বস্তুর নাম কি বলতো? একটু আগে লেখাইছিলাম আমরা। শ্বসন বস্তুর নাম কি ছিল? গ্লুকোজ। মনে আছে তো? কোনো কোনো বইয়ে খাবারের লেখা থাকতে পারে, কোনো বইয়ে গ্লুকোজের কথাও লেখা থাকতে পারে, ঠিক আছে? আর খাদ্য মধ্যস্থ শক্তিটাকে ব্যবহার্য শক্তিতে রূপান্তরিত করে, ঠিক আছে? এবারে ধর কোনো লোক আছে যে কোনো কাজ করে না,
তাহলে বলবি তার এত শক্তি কেনা দরকার, দেখ আমাদের শরীরটা ছুঁয়ে দেখ একটু তো গরম আছে, মানে তো তাপ উৎপন্ন হচ্ছে। তুই কিছু কাজ না কর, তুই যদি ঘুমাস তাও তো শক্তি খরচ হবে, তুই যদি ঘুমাস তাও তো শক্তি খরচ হবে। ভাববি আমি ঘুমাই দেবো তাহলে আমার শক্তি খরচ হবে না, ঘুমাইলেও শক্তি খরচ হবে। কেন তোর শরীরটাকে তো গরম রাখতে হবে, তখন তো শক্তি খরচ হচ্ছে, তাপ শক্তি। এইবারে তোরা সবাদ শোষণের সংজ্ঞাটুকু পড়বি শুধু, আর যেটা নতুন আছে সেটা আমাকে বলবি, আমি ওটা আরও বলে দেবো। নতুন যদি কোনো শব্দ পাস তাহলে ওইটা বাড়তি আছে, শুধু জল আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় খাবারটা। এবার খাবারের মধ্যে তো জল থাকবে কি, তাই তো? তাহলে খাবার থেকে কী পাই? আর এই খাবারের জারণ ঘটে আমরা শক্তি পাই, শক্তির সাথে সাথে আমরা কি পাই? জল পাই, আর সেই জন্য তো কার্বন ডাইঅক্সাইডটা বেরোচ্ছে। আমরা লিখছি কি অক্সিজেন, আর বেরাবার সময় কী বেরোচ্ছে? কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে। বুঝতে পারলি? আমরা নিচ্ছি অক্সিজেন, বার করছি কি কার্বন ডাইঅক্সাইড। তার মানে আমরা খাবারের জারণ করলে কি শুধু শক্তিই পাই? শক্তির সাথে জল পায় আর কার্বন ডাইঅক্সাইড পায়, মনে রাখবি। এইটা হলো সবাদ শোষণ। এইবার অবাধ শোষণেরটা দেখ। অবাধ শোষণ এইটা অক্সিজেনের উপস্থিতিতে ঘটে। এইটা কিসে ঘটবে, কি করে মনে রাখবো আমরা? দেখ অ দিয়ে আছে, দেখ অ দিয়ে অবাধ, অ দিয়ে অনুপস্থিতিতে। তাহলে সবাদ শোষণ ঘটে উপস্থিতিতে আর অবাধ শোষণ ঘটে অনুপস্থিতিতে। এইটা বায়ুজীবীতে ঘটছিল, ওইটা কিসে ঘটবে? কারণ কি দেখ, অক্সিজেনের অক্সিজেন নাই, তাহলে বায়ুর সংস্পর্শে নাই, তাই তো? কি বললাম ভালো করে শুন, এটা অদি অবাধ, অদি অনুপস্থিতিতে। এইটা অক্সিজেনের উপস্থিতিতে ঘটে, এইটা অক্সিজেনের কেন অনুপস্থিতিতে, ক্লিয়ার হয়েছে তো? এইটা বায়ুজীবী, এইটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে আছে, সেই জন্য বায়ুর সংস্পর্শে আছে। আর এটা অক্সিজেনের মানে অক্সিজেন নাই, অক্সিজেন নাই মানে বায়ু নাই। তার মানে এইটা যদি বায়ুজীবী হয়, এটা অবায়ুজীবী হবে, বায়ুর সংস্পর্শে নাই তো। অক্সিজেনের অক্সিজেন নাই, অক্সিজেন নাই মানে বায়ুর সংস্পর্শে নাই, মানে অবায়ুজীবী জীবকোষে ঘটে। এইবারে অবায়ুজীবী জীবকোষে ঘটে, তাই তো? এইবার শুন 4 নম্বরে, এইখানে খাবারের সম্পূর্ণ জারণ ঘটছিল। কেন সম্পূর্ণ জারণ ঘটছিল? তাহলে খাবারের সম্পূর্ণ জারণ ঘটছিল, এইখানে অক্সিজেন উপস্থিতি আছে, তাহলে জারণটা কে করবে? জারণ ভালোভাবে হবে কি নাই, তাই তো? আংশিকভাবে হবে। তাহলে এইখানে খাবারের সম্পূর্ণ জারণ ঘটছিল, এইখানে খাবারের সম্পূর্ণ জারণ ঘটছিল, এইখানে খাবারের আংশিক মানে অর্ধেকটা জারণ ঘটে, আংশিক। আংশিক জারণ ঘটে। কেন আংশিক বুঝতে পারছিস? এইখানে অক্সিজেনের উপস্থিতি ছিল, তাহলে সম্পূর্ণ জারণ ঘটছিল। এইখানে অক্সিজেন নাই, তাহলে ভালোভাবে জারণ হবে না ভালোভাবে। এইখানে সম্পূর্ণ জারণ ঘটছিল, সেই জন্য সম্পূর্ণ শক্তি পাচ্ছিলাম। আংশিক জারণ ঘটছে, আংশিক শক্তি মুক্ত হবে, উৎপন্ন হবে লিখলেও হবে। আংশিক শক্তি মুক্ত হবে, উৎপন্ন আর মুক্ততে মিক্স হয়ে যাচ্ছে বারবার বলার সময়। বল এটা বুঝতে পারছিস কিনা? তোদের অজান্তে কত সুন্দর পার্থক্য হয়ে যাচ্ছে, হচ্ছে না তোদের? হ্যাঁ তো বলবো, আগে পড়ানোর টেকনিক আমি জানি, কত সহজে মুখস্থ করতে হবে, করাইতে হবে, আমি সব জানি, ঠিক আছে? ওটা নিয়ে কোনো সন্দেহ নাই। যেগুলো কঠিন সেগুলো কেমনভাবে পরে পড়াতে হবে ধীরে ধীরে সব জানা আছে। সালোক সংশ্লেষ সব দিকে আমার মনে হয় তোদের ব্রেন অনুযায়ী কঠিন লাগবে, অথচ কঠিন নয়, কিন্তু সালোক সংশ্লেষ কঠিন লাগবে, সেই জন্য আমরা শেষে পড়াচ্ছি এটা, ঠিক আছে? সবার শেষে পড়াবো। রেচন শুরু করেছি, কেননা রেচন একদম সহজ, কিছুই নেই। সংবহন তারপরে পড়াইছি ইন্টারেস্টিং, তাই তো? তারপরে পুষ্টি পড়াইছি, সব প্ল্যান মাফিক চলছে, কোনো চাপ নাই। দেখবি তাও কিছু কিছু প্রশ্ন বাকি আছে। রক্ত তঞ্চন পদ্ধতি, মূত্র উৎপাদন পদ্ধতি,
ঠিক আছে, বাকি আছে। কেন বাকি রেখেছি এগুলো? কেন না ওইগুলো বললে এখন প্রথমে মাথায় ঢুকে যাবে নাই। তোরা চাইছি আমরা এইখানেই অর্ধেক মুখস্থ করে যাব, তাহলে অর্ধেক মুখস্থের জন্য তো আমাকেও প্ল্যান করতে হবে। ঠিক আছে, দেখ দেখ এদিকে দেখ, এইটা অক্সিজেনের উপস্থিতিতে, এইটা এইটা কেন বায়ুজীবী? ক্লিয়ার, অক্সিজেন আছে মানে বায়ুর সংস্পর্শে আছে। অক্সিজেন অনুপস্থিতিতে মানে এইটা অক্সিজেনের উপস্থিতিতে আছে, সেই জন্য সম্পূর্ণ জারণ ঘটে, তাহলে আংশিক জারণ ঘটে। এইটা দেখ অক্সিজেনের উপস্থিতিতে, তাহলে সম্পূর্ণ জারণ ঘটছে, তাহলে সম্পূর্ণ শক্তির মুক্তি ঘটবে, মানে সম্পূর্ণ শক্তিটাকে মুক্ত করে দেবে, আংশিক শক্তি মুক্ত পাবে। তাহলে একটু ভালো করে ভাব, এইখানে অক্সিজেন আছে, এখানে নাই। খাবারটাকে কাউকে না তা কাউকে করতে হবে জারণ। এখানে অক্সিজেন আছে, এইখানে এইখানে কে করবে খাবারটাকে জারণ? ওইখানে অক্সিজেন আছে, অক্সিজেন নাই, তাহলে ওইখানে করার জন্যে কিছু লোককে ঠিকা দেয়, কিছু লোককে ঠিকা দেয়। আর ওই লোকগুলোতে জানিস, ওই লোকগুলোর মানে বেশি পাওয়ার নাই, অক্সাইড যুক্ত যৌগ থাকে, অক্সাইড বা অক্সিজেন যুক্ত যৌগ, অক্সিজেন যুক্ত যৌগ। অক্সিজেন থাকে না, কিন্তু অক্সিজেন যুক্ত যৌগ থাকে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তাও ঘটবে, আমরা দেখাবো। চাপ লিখছিস এটা বুঝতে পেরেছিস কিনা বল? এইটা দেখ, এখানে অক্সিজেন অনুপস্থিতিতে, তাহলে কাউকে না তো কাউকে খাবারটাকে জারণ করতে হবে, সেই জন্য এখানে অক্সিজেন থাকে না, কিন্তু অক্সিজেন যুক্ত যৌগ পাঠাই দেয় ঠিকার কাজ করতে। আর ঠিকার কাজ ভালো হয় না, সেই জন্য আংশিক আংশিক হচ্ছে অক্সিজেন যুক্ত যৌগ। নিয়ে বইয়ে দেখবি লেখা আছে নাইট্রেট। কেউ ভৌত বিজ্ঞানে এইরকম কোনো জায়গাতে পড়েছিস? আমি মনে করে দিচ্ছি ভৌত বিজ্ঞানে কোথায় পড়েছিস। সিলভার নাইট্রেট, তাহলে এই যৌগটার নাম কি? নাইট্রেট। দেখ ওইখানে উদাহরণে কোথাও না কোথাও নাইট্রেট বা নাইট্রাস অক্সাইড এরকম কোনো শব্দও থাকবে। এইবার তোরা অবাধ শোষণ পড়তে পারিস বই। আরে এক মিনিট, এইটা উপস্থিতিতে ঘটে, এইটা উপস্থিতি ঘটে, মানে এইটার উদাহরণ মানুষ বলতে পারি, যে কোনো উন্নত শ্রেণীর প্রাণী বলতে পারি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এইটা অবাধ শোষণের উদাহরণ ব্যাকটেরিয়া, বিভিন্ন রকমের ভাইরাস। ঠিক আছে, মানে নিম্ন শ্রেণীর যারা প্রাণী, একদম নিম্ন শ্রেণীর প্রাণী তারা করে। এবার পড়তে পেরেছি সন্ধান। সন্ধান অনেকটা অবাধ শোষণের মতোই, সন্ধান। ঠিক আছে, সন্ধানে কি হয়, এইখানে যে শ্বসন বস্তু থাকে ওইখানেও শ্বসন বস্তু অক্সিজেনের অনুপস্থিতিতে জারিত হয়, অবাধে শ্বসন বস্তু। আর এইখানে শ্বসন বস্তুর নাম কি একটু আগে আমরা বলেছি, শ্বসন বস্তু, এটার নাম হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজটা প্রথমে আমরা কি পড়েছি বলতো, অবাধ শোষণ, মানে অক্সিজেনের উপস্থিতিতে না অনুপস্থিতিতে? উপস্থিতিতে। অবাধটা কি পড়লাম আমরা, অনুপস্থিতিতে হয়। তাহলে এইটা কাদের ক্ষেত্রে হয়? শ্বসন বস্তু। শ্বসন বস্তু এইটা কি হয় জানিস? ইস্ট। ইস্ট নাম শুনেছিস কেউ? ইস্ট, ব্যাকটেরিয়া, এদের দেহ থেকে, ইস্ট ব্যাকটেরিয়া এদের দেহ থেকে এক ধরনের উৎসেচক বেরোয়, দেহ থেকে, এদের দেহ থেকে কি বেরোয়? এক ধরনের উৎসেচক বেরোয়, উৎসেচক নির্গত হয়। এই উৎসেচকটার নাম আমরা এখানেই বলে দিচ্ছি। ঠিক আছে, উৎসেচকটার নাম আমরা এখানেই বলে দিচ্ছি, পরেও মনে রাখতে পারিস, এমন লাগে সংজ্ঞায় লিখতে পারিস, সংজ্ঞায় নাও লিখতে পারিস। দেহ থেকে একটা উৎসেচক বেরোয় যার নাম হচ্ছে জাইমেজ। এটা আসে পরীক্ষায়, সেই জন্য আলাদা কলমে লিখলাম। কি উৎসেচক? জাইমেজ উৎসেচক। তাহলে কি বললাম দেখ, শ্বসন বস্তু, ইস্ট, ব্যাকটেরিয়া এদের দেহ থেকে এক ধরনের উৎসেচক বেরোয়, সেই উৎসেচকের দ্বারা জারিত হয়। এই উৎসেচক দ্বারা জারিত হয়, উৎসেচক দ্বারা
জারিত হয়ে, আংশিক জারিত হয়, ইম্পর্টেন্ট বলতে ভুলে গেলাম, পুরোপুরি জারিত হয় না, কেননা অক্সিজেনের উপস্থিতি বলা আছে কোথাও, মানে অক্সিজেনের উপস্থিতি হয় না অনুপস্থিতি হয়, তাই তো। এইখানে আংশিকভাবে জারিত হয়, কিভাবে জারিত হয়, ইম্পর্টেন্ট, এইটাও আংশিকভাবে জারিত হয়। জারিত হয়ে আগেরগুলো তো যেমন জল তৈরি করছিল, কার্বন ডাইঅক্সাইড তৈরি করছিল, সেরকম এখানেও জল আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে কি, আর এক ধরনের কি করে রেচন পদার্থ তৈরি করে, সেগুলো দেহের বাইরে জমা রাখে, পরে বাইরে বার করে দিই। কি বললাম দেখ, আগেরগুলো শ্বসন বস্তু অক্সিজেনের অনুপস্থিতি হচ্ছিল, অবায়ুজীবিত হচ্ছিল, এগুলো আগে পড়িছি আমরা। এখন যে শ্বসন বস্তুটার নাম কি, গ্লুকোজ। এইটা ইস্ট, ব্যাকটেরিয়া, এদের দেহ থেকে কি বেরোয়, এক ধরনের উৎসেচক বেরোয়। এই উৎসেচকটার নাম কি, আসে কিন্তু পরীক্ষায়, জাইমেজ উৎসেচক। এই উৎসেচক দ্বারা কেমনভাবে জারিত হয়, আংশিক, মানে সম্পূর্ণ জারণ ঘটে না। তাহলে সম্পূর্ণ জারণ যদি না হয়, তাহলে সম্পূর্ণ শক্তি উৎপন্ন হবে না আংশিক শক্তি উৎপন্ন হবে? হ্যাঁ হ্যাঁ আংশিক শক্তি মুক্ত হয়। তাহলে এটা কি লিখবো দেখ, শ্বসন বস্তু ইস্ট, ব্যাকটেরিয়া, এদের দেহ থেকে এক ধরনের উৎসেচক বেরোয়, সেই উৎসেচকটার নাম কি, জাইমেজ। ঠিক আছে, আর এই উৎসেচক দ্বারা সম্পূর্ণ জারণ ঘটে না আংশিক, আংশিক জারণ হয়। নিয়ে তাহলে শক্তি কেমন উৎপন্ন করবে, আর শুধু কি শক্তি উৎপন্ন করে, তার সাথে সাথে তৈরি করে জল, কার্বন ডাইঅক্সাইড, আর এক ধরনের রেচন পদার্থও তৈরি করে। ওই রেচন পদার্থ দেহ জমা রাখে, পরে দেহ থেকে বার করে দিই। সন্ধানটা পড়ি পরে দেখ, শুধু সন্ধানের সংজ্ঞা পড়বি। তাহলে সন্ধান ঘটে কাদের দেহে, ইস্ট, ব্যাকটেরিয়া, এদের দেহে ঘটে। অবাধ শোষণ কাদের দেহে ঘটে, ছত্রাক, ব্যাকটেরিয়া, এদের দেহে ঘটে। ঠিক আছে, দেখ পড়ে দেখ, সন্ধান শুধু সন্ধান সংজ্ঞা পড়বি শুধু। এবার শুন, এই সন্ধান দু প্রকারের, একটা হচ্ছে কোহল সন্ধান। ঠিক আছে, এই কোহল সন্ধানটা আমরা আগে পড়ি। কোহল সন্ধান কি, এই কোহল সন্ধান নামটা এসছে অ্যালকোহল থেকে, অ্যালকোহল, সেখান থেকে এসছে কোহল সন্ধান। অ্যালকোহল মানে মদ, বা যেটাকে তাড়ি বলে, দেখবি তাড়ি। ঠিক আছে, ওইখান থেকে এসছে কোহল সন্ধান। এইখানে কি হয় দেখ, এইখানে ধর কোন একটা গ্লুকোজ আছে, গ্লুকোজ দ্রবণ, কি দ্রবণ এটা, গ্লুকোজ দ্রবণ, মানে ধর কি বলে, তালের রস আছে, গ্লুকোজ দ্রবণ আছে। ঠিক আছে, তালের রস মানে বোঝানোর জন্য বলছি, তালের রস আছে। এইখানে আমরা ইস্ট দিয়ে দিলাম, এখানে কি দিলাম আমরা, ইস্ট। ইস্টের দেহ থেকে এক ধরনের উৎসেচক বেরে, কি নাম বললাম এখনই, জাইমেজের নাম শুনলি। তাহলে এইখানে কি আছে, গ্লুকোজ দ্রবণ, এখানে কি মিশাই দিলাম আমরা, ইস্টের দেহ থেকে এক ধরনের উৎসেচক বেরে, উৎসেচকটার নাম কি, জাইমেজ। তাহলে জাইমেজটা গ্লুকোজ দ্রবণে মিশবে, জাইমেজটা গ্লুকোজ দ্রবণে নিয়ে জারণ করবে। কেমন জারণ করবে, আংশিক না সম্পূর্ণ, আংশিক জারণ করবে। নিয়ে আংশিক জারণ করে দুটো ইম্পর্টেন্ট জিনিস তৈরি করে, একটা নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল, এইটাই মদ, ইথাইল অ্যালকোহল তৈরি করে, ইথাইল অ্যালকোহল তৈরি করে। আর কি তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড আর জল তো সবগুলোতেই তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড, জল আর সবগুলোতে তৈরি করে, তাই তো। তাহলে এইটা হচ্ছে মেন। আর এর সাথে তৈরি করে CO2 মানে কার্বন ডাইঅক্সাইড, আর জলের সংকেত কি, H2O2। তাহলে কি করলাম দেখ, এটা গ্লুকোজ দ্রবণ আছে, গ্লুকোজ দ্রবণে আমরা কি মিশিলাম, ইস্টের দেহ থেকে এক ধরনের উৎসেচক বেরে, কি নাম, জাইমেজ। ওই জাইমেজটা এই দ্রবণটাকে কেমনভাবে ভাঙে, আংশিক না সম্পূর্ণ, আংশিকভাবে ভাঙে। নিয়ে কি তৈরি করে, ইথাইল অ্যালকোহল, এটাই মদ, মদের ভালো নাম, যাতে লোক বুঝতে না পারে। ঠিক আছে, ওটার ভালো নাম কি, ইথাইল। মদ বললে কেমন নামটা শুনি, তুই লোককে বলবি আমি মদ খাই না, তবে ইথাইল অ্যালকোহল খাই, অর্ধেক লোক জানাই না, বলি তাহলে বিশাল কিছু দামি জিনিস খাই মনে হয়। ইথাইল অ্যালকোহলটা মদেই বটে। ঠিক আছে,
ইথাইল অ্যালকোহল খায় আর খায় বলছে ইথাইল অ্যালকোহল আর কি তৈরি করে কার্বন ডাইঅক্সাইড আর জল। আর এই ইথাইল অ্যালকোহল যদি তৈরি করে তাহলে দ্রবণটি গেঞ্জে ওঠে, দেখ লেখা আছে গেঞ্জে উঠে মানে হচ্ছে ঝাঁঝালো গন্ধ ওঠে না, একদম পুরো মানে তৈরি হয়ে যায় আর কি নেশা হওয়ার জন্য, উন্মাদ পাগল হওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আমরা গ্লুকোজ দ্রবণে কী মিশাচ্ছি? ইস্টের দেহ থেকে কী বেরায়? জাইমেজ বেরায়, জাইমেজ। আর ওই উৎসেচকটা এইটাকে কেমনভাবে জারিত করে? আংশিক জারিত করে কি তৈরি করে? ইথাইল অ্যালকোহল আর কার্বন ডাইঅক্সাইড আর জল। আর ইথাইল অ্যালকোহল যদি তৈরি হয় তাহলে দ্রবণটা কি হয়? দ্রবণটা গেঞ্জে ওঠে, মানে নেশা হয়, তাই তো? তাহলে এটা মনে রাখবি যে ইস্ট ব্যাকটেরিয়া এই সন্ধান প্রক্রিয়ায় সাহায্য করে। ভুল করে লিখে দিন না, সবার মাথায় এটাই আছে যে কোহল সন্ধান কোথায় ঘটে, লিখে দেয় ইস্ট ব্যাকটেরিয়ার দেহে ঘটে। ইস্ট ব্যাকটেরিয়া সাহায্য করে। যদি বলে কোন জীব সাহায্য করে এইটাতে, তখন আমরা লিখবো ইস্ট ব্যাকটেরিয়া। কিন্তু ঘটছে কোথায়? গ্লুকোজ দ্রবণে। ঠিক আছে, কোথায় ঘটে? গ্লুকোজ দ্রবণে। এরকম একটা প্রশ্ন পড়লে ধর, এই প্রশ্নটা ঘুরাই কিভাবে দিতে পারছো? বলবে কোনো গ্লুকোজ দ্রবণে ইস্ট যোগ করলে কি ঘটে? কোনো গ্লুকোজ দ্রবণে ইস্ট যোগ করলে কি ঘটে? দেখ পুরো ঘটনাটা আমি বলছি, পুরোটা লিখতে যদি না পারিস তো এরকম কেমনভাবে লিখবি সেটাও বলে দেবো। ইস্ট কি করে জানিস? যে ইস্ট ইয়ার সাথে মিশাইলাম, ইস্ট প্রথমে এই গ্লুকোজ দ্রবণটাকে যতটা পারবে নিজের শরীরে শোষণ করবে। প্রথমে কি বললাম? এটা গ্লুকোজ দ্রবণ। গ্লুকোজ দ্রবণ আমরা কি মিশাচ্ছি? এটা ইস্ট প্রথমে এই দ্রবণটাকে যতটা পারবে কি করবে? শোষণ করবে। শোষণ করলে নি ওদের দেহ থেকে এক ধরনের উৎসেচক বেরে, কি নাম? জাইমেজ উৎসেচক। এই জাইমেজ উৎসেচকটা ওইটাকে আংশিক জারণ করবে না সম্পূর্ণ জারণ করবে? আংশিক জারণ করে ইথাইল অ্যালকোহল তৈরি করবে আর হালকা শক্তি করে, কম পরিমাণ শক্তি করে। ঠিক আছে, আর এই যে ইথাইল অ্যালকোহল তৈরি হচ্ছে ওই জন্য দ্রবণটা গেঞ্জে ওঠে। গেঞ্জে ওঠে বলতে নেশা ঝাঁঝালো গন্ধ তৈরি হয়। বুঝতে পেরেছিস? তো এই প্রশ্নটাকে এরকম ঘুরাই দিতে পারে তো, যে গ্লুকোজ দ্রবণে ইস্ট যোগ করলে কি ঘটে? পারবি লিখতে? বলে দিচ্ছি, শুনে রাখ। তোদের স্যার বলেছি কিনা জানি না, রক্ততঞ্চন পদ্ধতি আর মূত্র উৎপাদন পদ্ধতি এগুলো একবার করে রিডিং পড়ে নিবি, যেন লিখতে পারে যদি পরীক্ষায় পড়ে। কেন এটা একটা বড় বটে। ঠিক আছে, বাই চান্সে যদি দিয়ে দিই, ঠিক আছে, তোরা একবার করে রিডিং পড়ে নিবি। এইটি ক্লিয়ার তো? এই সন্ধানটাকে কি সন্ধান বলা হয়? কোহল সন্ধান। কারণ কি? দেখ কোহল আসছে কিনা, ইথাইল অ্যালকোহল তৈরি হচ্ছে, সেই জন্য সন্ধানটাকে বলা হয় কোহল সন্ধান। মনে রাখবে তো? আরেকবার বলবো ঘটনাটা কীভাবে হচ্ছে। প্রথমে এটা গ্লুকোজ দ্রবণ আছে, গ্লুকোজ দ্রবণে আমরা কি মিশাচ্ছি? ইস্ট মিশালাম। ইস্ট প্রথমে শোষণ করবে এই গ্লুকোজটাকে যতটা পারবে শোষণ করবে, নিয়ে ওদের দেহ থেকে কি বেরোয়? জাইমেজ উৎসেচক বেরোয়। নেই উৎসেচকটা সম্পূর্ণ জারণ করবে না আংশিক জারণ করবে, নিয়ে ইথাইল অ্যালকোহল তৈরি করবে। চল, এই সন্ধানটাকে বলা হয় কোহল সন্ধান। আর এই প্রশ্নটাই ঘুরাই এরকমভাবে দিতে পারে, গ্লুকোজ ইস্ট যোগ করলে কি হবে? এইটা তো হ্যাঁ, এইটাই লিখতে হবে। আর যদি এটা না মনে রাখবে, সহজ ভাষায় কি লিখবি শুন। যদি এটা ভুলে যাস, এইটা তো মনে রাখবে যে এটা কি দ্রবণ? গ্লুকোজ দ্রবণ। আমরা কি মিশাচ্ছি? ইস্ট। এত শোষণ করে কিছু লেখার দরকার নেই। ইস্ট মিশানোর পর ইস্টের দেহ থেকে কি বেরোয়? জাইমেজ উৎসেচক বেরোয়। এই উৎসেচকটা এই দ্রবণটাকে আংশিক জারণ করে জল উৎপন্ন করে। মনে রাখবে কোহল সন্ধান। শোষণ করে। হ্যাঁ, তাহলে কোহল সন্ধান ক্লিয়ার। এবার শুন, ল্যাকটিক অ্যাসিড সন্ধান। ল্যাকটিক অ্যাসিড বা ল্যাকটিক সন্ধান, এটা দুধে ঘটে। ল্যাকটিক অ্যাসিড সন্ধান। কেউ ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার নাম শুনেছিস? ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়াটার নাম কি? এটা দুধে পাওয়া যায় বা দইয়ে পাওয়া যায়। ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া।
এই সন্ধানটার নাম কি? ল্যাকটিক অ্যাসিড সন্ধান। সন্ধানটার নাম কি? ল্যাকটিক অ্যাসিড সন্ধান। কোন ব্যাকটেরিয়া সাহায্য করে? নাম শুনেছিস এই ব্যাকটেরিয়াটার নাম? দুধে বা দইয়ে থাকে ল্যাক্টোব্যাসিলাস। তাহলে দুধে বা দইয়ে থাকে ল্যাক্টোব্যাসিলাস এই ব্যাকটেরিয়াটা যখন ওই দ্রবণটাকে ভাঙে তখন এটাকে আমরা বলি ল্যাকটিক অ্যাসিড সন্ধান। মানে এইখানে ল্যাক্টোব্যাসিলাস কে সাহায্য করে? ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া খাবারটাকে কেমন জারণ করবে? আংশিক না সম্পূর্ণ? আংশিক। এগুলো তো সব আংশিকই পড়ছি। সম্পূর্ণ কোনটা? শুধু সবাতটা ওটা সম্পূর্ণ, বাকি সব আংশিক। তাহলে কোন ব্যাকটেরিয়া? ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া এই দ্রবণটাকে কি করে? আংশিকভাবে বিয়োজিত করে। কোন অ্যাসিড তৈরি করে? ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। আর শুধু ল্যাকটিক অ্যাসিডই তৈরি করবে কি? কার্বন ডাইঅক্সাইড আর জল তো সবগুলোতেই করছে। বললাম না আগেরটা কার্বন ডাইঅক্সাইড আর জল, তার আগেরটা পড়ি না কার্বন ডাইঅক্সাইড জল। তাহলে কার্বন ডাইঅক্সাইড জল তো সবগুলোতেই করছি। তাহলে কি লিখবো শুন? কোন ব্যাকটেরিয়া? নামক ব্যাকটেরিয়া ঠিক আছে কি করে? দুধকে বা দই, মানে দুধ থেকে দই করে। ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া কি করে? দুধ থেকে দই করে। তার মানে এই দুধটা কি করে? আংশিকভাবে জারিত করে না সম্পূর্ণভাবে? আংশিকভাবে জারিত করে। কোন অ্যাসিড তৈরি করে? যেহেতু ল্যাকটিক অ্যাসিড তৈরি করছে সেই জন্য এই সন্ধানটাকে বলা হয় ল্যাকটিক অ্যাসিড সন্ধান। এই সন্ধানে কি তৈরি করে? কোন অ্যাসিড তৈরি করে? ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। সেই জন্য এই সন্ধানটাকে বলা হয় ল্যাকটিক অ্যাসিড সন্ধান। কোন ব্যাকটেরিয়া করে? ল্যাক্টোব্যাসিলাস করে। কে করে? ল্যাক্টোব্যাসিলাস। কোন অ্যাসিড তৈরি করে? আংশিকভাবে জারিত করে। কি করে? ল্যাকটিক অ্যাসিড। শুধু কি ল্যাকটিক অ্যাসিডই করে? কার্বন ডাইঅক্সাইড আর জল। সেই জন্য এই সন্ধানটাকে বলা হয় ল্যাকটিক অ্যাসিড সন্ধান। পড়িতে একবার হ্যাঁ, ওইটা ইথাইল অ্যালকোহল করছিল কোহল সন্ধান। এটা ল্যাকটিক অ্যাসিড তৈরি করছে ল্যাকটিক অ্যাসিড সন্ধান। দেখ, আর যদি বলে সন্ধানের গুরুত্ব, সন্ধানের গুরুত্ব 1 নম্বর বেকারি শিল্পে, মানে কেক বিস্কুট ইত্যাদি তৈরি করতে। কেক বিস্কুট পাউরুটি তাহলে কেক বিস্কুট পাউরুটি এগুলো সব তৈরি করতে সাহায্য করে। 2 নম্বর অ্যালকোহল মানে মদেই তো এক ধরনের। অ্যালকোহল বললে কেমন লাগে শুনতে? হ্যাঁ, সুরা দেখবি কোনো ইয়াতে কি বলে, যেগুলো মহাভারত বা রামায়ণের সিরিয়াল দেখায় ঠিক আছে, সেখানে দেখবি রাক্ষসরা দেখবি সুরা পান করছে বলে, দেখবি সুরা পান করছে দেখবি হিন্দিতে বলে। সুরা মানে মদেই বটে। অ্যালকোহল বললে বুঝতে পারবি না, লেখার সময় অ্যালকোহল লিখবি, আমরা বলার সময় মদেই বলবো। শব্দটা খারাপ, শব্দটার বেলে মদই খারাপ, আর অ্যালকোহল বলছে তখন খারাপ লয়। ঠিক আছে, শুনতে খারাপ লাগলেও কিছু করার নাই, অ্যালকোহল বলবো না, আমরা মদেই বলবো। ঠিক আছে, কেননা এইটা বললেই মাথায় ভালো ঢুকবে। অ্যালকোহল বললে মনে হোক শুধু পড়ার ভাষাই বলছে, ওটা তো লেখাই আছে বই, তাহলে মাস্টারের কী দরকার তুমি বুঝে? অ্যালকোহল তো বইও লেখা আছে, আমরা বলার সময় মদ বলবো। ঠিক আছে, শুনতে খারাপ লাগলেও কিছু করেন, হ্যাঁ না 750 বলতে পারি। তাহলে কেক বিস্কুট পাউরুটি তৈরি করতে লাগে, মদ তৈরিতে লাগে, তাই তো। তারপরে দই তৈরিতে, দই তৈরিতে তো লাগে। কোন ব্যাকটেরিয়াটা দই তৈরি করে? এই তো দুধ থেকে দই তৈরি করে এই ব্যাকটেরিয়াটা, দুধ থেকে কি করে? তাহলে কি কি কেক বিস্কুট পাউরুটি তৈরি করতে, দই বা ভিনিগার প্রস্তুতিতে, মদ তৈরিতে। তাহলে কোহল সন্ধানের গুরুত্ব আমাদের হয়ে গেছে, তাই তো। এবার শুন, আমরা দেখবি অনেকক্ষণ পরিশ্রম করলে, এটা এক্সট্রা প্রশ্ন বই নাই, আমরা দেখবি অনেকক্ষণ পরিশ্রম করলে আমাদের পেশিটা ক্লান্ত লাগে, দেখবি তখন হাত বা পাটার উঠে না, তাই তো। কেন হয় এরকম? তুই ধর অনেক পরিশ্রম করছিস, আমি ধর এরকমভাবে লেখছি, ঠিক আছে, তো লেখার জন্যে এই হাতের পেশিটা কি বারবার ইউজ হচ্ছে। আমাদের হাতটা কীভাবে কাজ করে শোন, আমি যে অক্সিজেনটা নিচ্ছি, সেই অক্সিজেনটা নাকের মাধ্যমে কোথাকে যাচ্ছে? আমাদের হাতকে যাচ্ছে। আর এইখানে কোন শ্বসন ঘটছে বল? অবাত শ্বসন, সবাত শ্বসন না সন্ধান? আমাদের তো সবাত ঘটে, আমাদের অক্সিজেনের উপস্থিতি না অনুপস্থিতিতে? উপস্থিতিতে আমরা অক্সিজেন নিই তো, তাহলে আমাদের এমনিতে সবাত শোষণ ঘটে।
কিন্তু আমি এত স্পিডে লেখছি, ধর এত স্পিডে লেখছি, আমার নিঃশ্বাসটা তো একদম মানে কন্ট্রোলে যাচ্ছে, এমন তো নয় আমি পুরোপুরি একবারেতে একদম এত নিঃশ্বাস টানি নিচ্ছি, এরকম তো হয় না, ধীরে ধীরে অক্সিজেন যাচ্ছি। আমি অনেক কাজ করছি, অত দেখবি যে কোনো দৌড়বি, তুই দৌড়বি, যখন দৌড়ছিস তোর পাগুলো কাজ করছে, তাই তো? তোর পা যত তাড়াতাড়ি কাজ করছে, শক্তি দরকার কিনা বল? আগেরগুলো যেগুলো বললাম ভুলে যায়, এবার আমারটা কথাটা শুনে কর। তুই দৌড়ছিস মানে পায়ের পেশিগুলো বেশি কাজ করছে, পায়ের পেশিগুলো অনেক কাজ করছে, ইয়ে তো শক্তি দরকার কিনা? শক্তি দরকার, মানে ওরা কী করবে? শ্বসন করবে না সালোক সংশ্লেষ করবে? সালোক সংশ্লেষ তো করেই না রে, কি করবে? শ্বসন করবে। আমরা কোন শোষণ করি? সবাত শোষণ করি, তার মানে অক্সিজেন দরকার কিনা? তাহলে ইয়ার অক্সিজেন দরকার, তাহলে অক্সিজেনটাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে না কম পৌঁছাতে হবে? কারণ কি, কেন শক্তি বেশি দরকার। দৌড়ছি আমি, তাহলে দৌড়ছি মানে ইয়ার শক্তি তো বেশি দরকার, তাহলে বেশি অক্সিজেন দরকার, শক্তি বেশি দরকার। শক্তি খাবারটাকে ভাঙে কে? অক্সিজেনই তো ভাঙে। বলেছিলাম খাদ্যকে জারিত করে শক্তি তৈরি করে, জারিতটা কে করে? তাহলে আমি যখন দৌড়ছি আমার পায়ের পেশির কি দরকার? শক্তি দরকার। এইবার আমি যত বেশি দৌড়ছি তত বেশি শক্তি দরকার। আর শক্তিটা খাবার আছে আমার পেটে, কিন্তু খাবারটাকে তো ভাঙতেই হবে, জারিত করতে হবে। আর ওই জারণের সাহায্য কে করে? অক্সিজেন না কার্বন ডাইঅক্সাইড? অক্সিজেন। তার মানে বেশি অক্সিজেন দরকার, সেই জন্য দেখবি আমরা দৌড়লে জোরে জোরে শ্বাস নিই, জোরে জোরে। কেন? অক্সিজেন বেশি দরকার, বেশি অক্সিজেন ঢুকাতে হবে, সেই জন্য আমরা জোরে জোরে শ্বাস নিই। কিন্তু তাও এনাফ ঢুকে না অক্সিজেন, তখন কি হয়? তাহলে অক্সিজেন এনাফ পৌঁছাচ্ছে না, তোর পায়ে শক্তি দরকার, তুই প্রচুর দৌড়ছিস, একটু আধটু কাজ করলে দেখবি পেশিটা আমাদের ক্লান্ত হয় না, অনেক কাজ করে দিবি, দেখবি পাটা উঠছে না, দেখবি বলে হাতগুলো দেখবি উঠে না, প্রচুর ব্যায়াম করে দিবি দেখবি হাত উঠছে নাই। একদিন প্রথম দিন দৌড়ে দিবি, দেখবি পাগুলোর মানে মনে হবে না যে আমার পাগুলো পা ওঠে, উঠবে গিয়ে নেই, ঠিক আছে? তো এরকম হয় কেননা অক্সিজেন বেশি দরকার, তাই তো? এবারে যখন অক্সিজেনের অভাব হয়ে যায় না, অক্সিজেনের যখন অভাব হয়ে যায় তখন সন্ধান প্রক্রিয়া ঘটে আমাদের পেশিগুলোতে, অক্সিজেনের অনুপস্থিতিতে সন্ধান প্রক্রিয়া ঘটে, নিয়ে পরে আমাদের এই পেশিগুলোতে তৈরি করে ল্যাকটিক অ্যাসিড। অক্সিজেনের অভাবে এতটা অক্সিজেন পৌঁছাতে পারে না, তাহলে অক্সিজেনের অভাবে সন্ধান প্রক্রিয়া করে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে আমাদের পেশিতে। আমাদের পেশিতে কি করে? ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, ঠিক আছে? আর এই ল্যাকটিক অ্যাসিডটা যখন আমাদের পেশিতে জমা থাকে, সেই জন্য দেখবি একটু কনকন করে, হাতটা উঠে না, হাতটা উঠেই না, দেখবি কেমন লাগে না, মানে মনে হয় যে আমার হাতটা হাতে দিলে এরকম মনে হয়। তো এটা এই জন্যে মনে হয়। আরেকবার বলে দিচ্ছি পুরো ঘটনাটা আমি বললাম, এটা অতটা লেখা নাই অবশ্য বই। আমরা যখন ধর হাতের কোনো কাজ করছি বা পায়ের কোনো কাজ করছি, তখন বেশি মানে শক্তি দরকার না কম শক্তি দরকার? বেশি শক্তি দরকার, মানে খাবারটাকে বেশি ভাঙতে হবে না কম ভাঙতে হবে? বেশি ভাঙতে হবে। আর বেশি ভাঙার জন্য অক্সিজেন বেশি দরকার না কম দরকার? বেশি দরকার। তাহলে অক্সিজেন তাড়াতাড়ি পৌঁছাতে হবে, কিন্তু যদি অক্সিজেন তাড়াতাড়ি না পৌঁছায়, অক্সিজেন অত তাড়াতাড়ি না পৌঁছায়, তখন অক্সিজেনের কি হয়? অভাব হয়। আর অক্সিজেনের অভাবে সন্ধান প্রক্রিয়া হয়, সন্ধান প্রক্রিয়ায় কি তৈরি করে? আর এই অ্যাসিডটা যখন পেশিতে জমা থাকে তখন আমাদের পেশিতে ক্লান্তি মনে হয়। কি মনে হয়? ক্লান্তি মনে হয়। এটা সহায়ক বইয়ে প্রশ্নটা আছে যে আমাদের পেশি ক্লান্ত মনে হয় কেন। এবার বল, আমরা ক্লান্তি দূর করতে চাইছি, তাহলে কি করতে হবে? আর কাজ করতে হবে না রেস্ট নিতে হবে? রেস্ট নিতে হবে। রেস্ট নেবো, ধর আমার এইখানে পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমা আছে, আমি রেস্ট নেবো, ধীরে ধীরে ল্যাকটিক অ্যাসিডটা ধীরে ধীরে সরে যাবে এখান থেকে, তাই তো? এখান থেকে সরে যাবে, বিভিন্ন প্রক্রিয়ায় বেরিয়ে যাবে। ল্যাকটিক অ্যাসিড এই পেশিতে জমা হয়েছে, আমার হাতটা লড়ছে নাই, তাহলে আমাকে দুদিন বা একদিন কী করতে হবে? রেস্ট নিতে হবে। রেস্ট নিলে এখান থেকে ল্যাকটিক অ্যাসিড দেওয়া সরে গেল, রক্ত চলাচল হবে, এই ল্যাকটিক অ্যাসিডটাকে সরাই দিবে। পরে একদিন রেস্ট নিলে কী হবে? অক্সিজেন তারপরে তো পৌঁছাবে,
পুরো একদিন দিয়ে দিচ্ছি আমি রেস্ট, তখন তো অক্সিজেন পৌঁছাবে পর্যাপ্ত, ধীরে ধীরে ল্যাকটিক অ্যাসিডটা সরিয়ে যাবে, তখন আমাদের পেশি আর ক্লান্ত মনে হবে। তাহলে যদি প্রশ্ন আসেও যে আমাদের পেশির ক্লান্তি কীভাবে দূর করতে হবে, বিশ্রাম করতে হবে। বিশ্রাম করলে রক্তের মাধ্যমে কী যাবে, অক্সিজেন যাবে, অক্সিজেন যাবে, এবারে যে অ্যাসিডটা জমা আছে সেই অ্যাসিডটা ধীরে ধীরে এখান থেকে অপসারিত হবে, আর অপসারিত হলেই আমাদের ক্লান্তি দূর হয়ে যাবে। তাহলে দুটো প্রশ্ন বললাম, এই সহায়িকা বইটাতে আছে দেখবি, পেশি ক্লান্তি কিভাবে দূর হয়ে আছে, আর অতিরিক্ত পরিশ্রমে পেশি ক্লান্ত হয়ে পড়ে কেন আছে। ইম্পর্টেন্ট আমি বলছি নি, ইম্পর্টেন্ট এরকম প্রশ্ন স্যারের ওপর ডিপেন্ড করছে, ঠিক আছে, দিবে কিনা এই জায়গাতে আছে দেখবি। পেশির ক্লান্তি কিভাবে দূর হয়, পেশির ক্লান্তি কাকে বলে, অতিরিক্ত পরিশ্রমে পেশি ক্লান্ত হয়ে পড়ে কেন, ঠিক আছে। অবাধ শোষণ সবাদ শোষণের পার্থক্য কে পারবি বলতে পারবি? পরের দিন আমাদের শোষণ শেষ হয়ে যাবে। সালোক সংশ্লেষ আর শোষণকে বিপরীতমুখী বিক্রিয়া বলে। কাকে কাকে বললাম? কারণ বল। উপচিতি সালোক সংশ্লেষ, আর শোষণ হচ্ছে অপচিতি। প্রথমে শুরু করেছি এটা দিয়ে, তারপর অবাধ শোষণ বলেছি গাধা। সালোক সংশ্লেষ আর শোষণ দুটোতেই ঘটে। আর সালোক সংশ্লেষে কোনটা গ্রহণ হয়? কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে উদ্ভিদ আর অক্সিজেন ছাড়ে, আর আমরা কি করি? তাহলে পরস্পরের বিপরীতমুখী বিক্রিয়া লয়। যদি প্রশ্নটা দেই তুই বল, অ্যান্সার তো সেম, প্রশ্নটাই তো আলাদা। তাহলে দেখ একটা প্রশ্ন কতভাবে দিয়ে গেল, একটা হচ্ছে সংজ্ঞা, এই পার্থক্য, পার্থক্য পড়লেও সেম অ্যান্সার। আর যদি বলে পরস্পর বিপরীতমুখী বিক্রিয়া কেন হয়, সেম অ্যান্সার। তাহলে আরও আরও অনেকভাবে করা যায়। আর একটা শুন, সালোক সংশ্লেষ আর শ্বসনের মধ্যে মিল কোথায়? সালোক সংশ্লেষ আর শ্বসনের মধ্যে মিল কোথায়? দুজন মিলে, ভালো করে শুনবি, সালোক সংশ্লেষ শ্বসন মিলে দুজন মিলে না অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখছে। কীভাবে? সালোক সংশ্লেষে কি করে বল? সালোক সংশ্লেষে উদ্ভিদ কি গ্রহণ করে বল? পরিবেশ থেকে কি গ্রহণ করে? গ্রহণ করে। আর কি ছাড়ে উদ্ভিদ? আর আমরা কি করি? তাহলে তাহলে দুজনের গুরুত্ব আছে কিনা বল পরিবেশে? তাহলে যদি বলে সালোক সংশ্লেষ আর শ্বসনের মিল কোথায়, লিখবি দুজনেই, দুজনেই লিখি না, এমনি লিখবি দুটো প্রক্রিয়ায় কি করে? পরিবেশে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্যটা বজায় রাখে। মিল বটে কিনা বল? দুটোই সজীব কোষে ঘটে কিনা? মৃত কোষে ঘটতে পারবে? মৃত একটা গাছ মরে গেছে, খাবার তৈরি করতে পারবে? সজীব কোষেই তো ঘটে। তাহলে সালোক সংশ্লেষ শ্বসনের পার্থক্য আমরা আগেই বলে দিচ্ছি, ওই যে বিপরীতমুখী এখনই বললাম। আর যদি বলে মিল, মিল লিখবি সালোক সংশ্লেষ শোষণ দুটোই সজীব কোষে ঘটে, দুজনেই কি করে? ভারসাম্য বজায় রাখে। তাহলে মিল অমিল বলে দিচ্ছি সালোক সংশ্লেষ আর শ্বসনের, সব মিক্স হয়ে যাচ্ছে কথাতে, ঠিক আছে। সালোক সংশ্লেষ আর শ্বসনের, সালোক সংশ্লেষ আর শ্বসন। আর হচ্ছে শ্বসনের ব্যবহার, শ্বসনের ব্যবহার বা তাৎপর্য শুনবি। শ্বসনের তাৎপর্য এটা তোরাই বলতে পারবি। শ্বসনের তাৎপর্য কেউ না থাকুক। এই যে যেমন আমরা বললাম যে আমাদের শরীর কি থাকে বল? আমাদের শরীর গরম থাকে, মানে তাপ শক্তি, মানে কোন শক্তি? এই তাপ শক্তি আমরা কোথার থেকে পাই? শ্বসন থেকে পাই। একটা যদি এটা না বুঝতে পেরেছি, সেকেন্ড শুন। জোনাকি, জোনাকির যে আলো জ্বলে, জোনাকির আলো, আলো মানে কোন শক্তি? আলোক শক্তি। জোনাকির কোন শক্তি? কোথার থেকে পায়? খাবারের থেকেই তো পায়। জোনাকি খাবার খাইলেও, আর ওই যে খাবারের মধ্যে যে শক্তিটা, সেই শক্তিটাকে কোন শক্তিতে রূপান্তরিত করে? কিসের মাধ্যমে করছে? শ্বসনের মাধ্যমেই তো করছে।
তাহলে জোনাকির আলো কোন পদ্ধতিতে পাই আমরা? জোনাকি যে আলোক শক্তি পায় কোন পদ্ধতির মাধ্যমে পায়? মানুষের শরীরে যে গরম থাকে মানে তাপ শক্তি কোথা থেকে পায়? কেউ এরকম একটা মাছের নাম শুনেছিস ইলেকট্রিক রে বা ইলেকট্রিক ইল? হ্যাঁ, ইলেকট্রিক ইল কেউ মাছের নাম শুনেছিস? শক দিতে পারে, শক দিতে পারে, শর্ট লয়, শর্ট লয়, শক শক শর্ট, শর্ট যেটা বলি শর্ট লয়, শক, শর্ট আমরা ভুল বলি, শর্ট বলে কিছু নাই। ও যদি চায় যে শক দেবো তবে ও খাবার খাইলো, ও খাবার খাইছে মানে মাছটা খাবার খাওয়ার পর ওই খাবারের মধ্যে যে শক্তিটা সেই শক্তিটাকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। কোন শক্তিতে? তাহলে ওইটাকে শক দিতে পারবে কিনা? তাহলে দেখ এই যে শক্তিগুলো তৈরি করছে, এই শক্তিগুলো তৈরি করছে সব কিসের মাধ্যমে? তাহলে আমাদের শরীরে গরম থাকে মানে কোন শক্তি উৎপন্ন হচ্ছে? কোথার থেকে পাচ্ছি আমরা? জোনাকির যে আলো কোন শক্তি? কোথার থেকে পাচ্ছি আমরা? ইলেকট্রিক ইল মাছ তড়িৎ শক্তি কোথার থেকে পাচ্ছি আমরা? শোষণ থেকে। আমি যে কথা বলছি, কথা বলা, গান করা, ক্রিকেট খেলা, চলন গমন, হ্যাঁ রিলস করা, ঠিক আছে ওইটাও লিখে দিই। রিলস করা তো সত্যি অনেক শোষণ লাগে। রিলস করা প্রথমে মাথা কাটাইতে হয়, তারপরে ঠোঁট লড়াইতে হয়, তারপর হাত পা লড়াইতে হয়, ঠিক আছে। আমি সবার দিকে দেখাচ্ছি তো চলন গমন থেকে তুই তো রিলসই বেশি করিস তাই তোর দিকে দেখাচ্ছি। তাহলে দেখ শ্বসনের তাৎপর্য, শ্বসনের গুরুত্ব কোথায়? কথা বলা, গান করা, চলন গমন করা, রিলস করা, এগুলোতে কি দরকার? শক্তি দরকার। এগুলো করার জন্য কি দরকার? তা কোথা থেকে পায়? কোথা থেকে পায়? শ্বসন থেকে, শ্বসন পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? লিখলাম না আমি, কথা বলা, গান করা, চলন গমন, রিলস করা, এই এত সব যে শক্তি পায়। ছেলেটা ভারী বলে যাচ্ছি রিলস করা, হ্যাঁ কে বটে, ঠিক আছে রিলস করা, এই যে সব শক্তি দরকার, এই সব শক্তি পাচ্ছি কোথার থেকে আমরা? কোন পদ্ধতি? ইলেকট্রিক ইল মাছ শক দেয়। তড়িৎ শক্তি না মনে রাখলে লাগবি ইলেকট্রিক ইল মাছ কি দেয়? কোন শক্তি কোথার থেকে পায় ওরা? শ্বসনের মাধ্যমে। শ্বসনের মাধ্যমে পায় খাবার থেকে, কিন্তু কার মাধ্যমে পায়? জোনাকির আলোক শক্তি কোন পদ্ধতিতে পাই আমরা? তাহলে শ্বসন না থাকলে আমরা এই মানুষগুলো শক্তি পাইতেও বুঝতে পারছি শ্বসনের গুরুত্ব। আমাদের পরের দিন শ্বসন শেষ হয়ে যাবে, আজকে ছুটি।